আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা ভার্ব শিখব। আমি এর আগের ক্লাসে ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব বলেছিলাম তো, এবং ভার্বের সংজ্ঞা দিয়েছিলাম। তো আজকে ভার্বের প্রকারভেদ অথবা ফাইনাইট ভার্বের, মূলত ফাইনাইট ভার্বের প্রকারভেদ, কিন্তু আপনি ভার্বের প্রকারভেদ এভাবে শেখা যায় বা আমরা শিখি। তো যাই হোক, ভার্বের ধারণা ক্লিয়ার রাখলে ইংরেজির জন্য আপনি ভালো করতে পারবেন। ভার্বের ধারণা যদি ক্লিয়ার না থাকে তাহলে ইংরেজিতে ভালো করা কঠিন হয়ে যাবে। এটি বেসিক ক্লাসেরই একটি পার্ট, বেসিক সিরিজ, বা আমরা বেসিক আগে শিখব, এরপরে অন্যান্য আপডেট লেভেলেরটা শিখব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যা কিছু শিখতেছি, আমি আগেই বলেছি আমাদের মূল উদ্দেশ্য সেন্টেন্স গঠন করা। ঠিক আছে? এই যে সেন্টেন্স গঠন করা, আমরা এতদিন পড়েছি যে সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট। ঠিক আছে? কিন্তু এই ভার্ব দ্বারা মূলত এই যে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব বোঝায়, কারণ নন ফাইনাইট ভার্ব কখনো বাক্য গঠন করতে পারে না। এই ধারণাটা ক্লিয়ার রাখেন। তাহলে এখানে এই ভার্বের পরিবর্তে আমরা কি লিখব? ফাইনাইট ভার্ব, মানে লিখতে পারি। আর বোঝা যাচ্ছে এমনি এটাই লিখবো, কিন্তু এই ভার্ব দ্বারা আসলে ফাইনাইট ভার্ব বোঝায়। ফাইনাইট ভার্ব কাকে বলে? এই যে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়াগুলার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। ভার্ব দ্বারা কি বোঝায় দেখেন, ভার্ব দ্বারা অ্যাকশন, ইভেন্ট, স্টেট, কাজ, ঘটনা, অবস্থা বর্ণনা করা হয়। কোনো অবস্থা বর্ণনা করা হয়, কোনো ঘটনা বর্ণনা করা হয়, কোনো অ্যাকশান, কোনো কাজের অ্যাকশানে। যেমন আমি টিচ করতেছি, এটি কিন্তু একটা অ্যাকশান, তাই না? আমি একটা কাজ করছি। আচ্ছা, এখন ভার্বের যে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, এদের বৈশিষ্ট্য কী? এদের প্রধান দুই তিনটি বৈশিষ্ট্য আছে। তার একটি হলো পার্সন দ্বারা এরা প্রভাবিত হয়, পার্সন। তারপরে কি? নাম্বার। এরপরে টেন্স। টেন্সের পরিবর্তন কিন্তু আমরা ফাইনাইট ভার্বকেই করতে পারি বা করি। যেমন V1, V2, V3। তারপরে ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি আমরা কন্টিনিউয়াস টেন্স গঠনে নন ফাইনাইটে করি, কিন্তু সেগুলা অন্য সেন্সে হয়। তাহলে আমরা কি বুঝলাম? যে এই সাবজেক্টের পার্সন, নাম্বার দ্বারা চেঞ্জের সাথে এই ভার্বের পরিবর্তন হবে। কোন ভার্ব সেটি? ফাইনাইট ভার্ব। ঠিক আছে? আর টেন্স কি? এই টেন্সের পরিবর্তনটা যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটিও ফাইনাইট ভার্বেরই হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া, যে ভার্ব তার অর্থ সম্পূর্ণ করে, অর্থ শেষ করে, যে ভার্বের মাধ্যমে আমরা আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি। ফাইনাইট ভার্ব ছাড়া কখনো বাক্য গঠন হবে না। বাক্য গঠনে ফাইনাইট ভার্ব এরা অপরিহার্য। ঠিক আছে? এই পয়েন্টগুলি আপনারা মনে রাখবেন, তাহলে সহজ হয়ে যাবে। ফাইনাইট ভার্ব বাক্য গঠনে অপরিহার্য। নন ফাইনাইট ভার্ব কখনো নিজে নিজে বাক্য গঠন করতে পারে না। আচ্ছা, আমরা প্রকারভেদ সম্পর্কে বেসিক ধারণা দিব, আপনারা এটি শিখবেন। এছাড়া ভার্বের অনেক রকম প্রকার আছে, কিন্তু সেই প্রকারগুলো প্রধান না, আগে এগুলি জানতে হবে। এরই কোনো না কোনো প্রকারে পড়ে যাবে। তার ভার্বের প্রকারভেদগুলি কি? কাজের ধরন বুঝিয়ে চেঞ্জ হতে পারে, তারপরে কোন ধরনের কাজ করছে, বা এইসব নানা নেচারের উপর ভিত্তি করে মূলত প্রকারভেদগুলোর নাম করা হয়। কিন্তু এটি হলো বেসিক বা প্রধান, আগে এটি জানতে হবে। তাহলে দেখুন, মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব। তাহলে দুটো সংজ্ঞা কি? প্রধান ভার্ব নিজেরা বাক্য গঠন করতে পারে, নিজেরা অর্থ প্রকাশ করতে পারে। আর সাহায্যকারী ক্রিয়ার ব্যবহার কি? ওরা মেন ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে। একটি উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখুন, আই অ্যাম ইটিং রাইস। হ্যাঁ, এখানে ইটিং হলো মেন ভার্ব, অ্যাম হলো অক্সিলারি ভার্ব। অ্যাম কন্টিনিউয়াস টেন্স গঠনে ইটকে সাহায্য করছে, এটি অবজেক্ট। ঠিক আছে? তাহলে এটি অক্সিলারি ভার্ব, এটি
মেন ভার্ব আমরা এমবি দ্বারা প্রকাশ করি, অক্সিলারি ভার্বকে এবি দ্বারা প্রকাশ করি। আশা করি বোঝা গেছে। মেন ভার্বকে প্রধান দুইটি ভাগে ভাগ, মেন ভার্বকে আসলে অনেক ভাগে ভাগ করা যায়, তবে এই যে সকর্মক অকর্মক, স অর্থ সাথে বা সহিত, সকর্মক ক্রিয়া অর্থাৎ যে কর্মের যে ভার্বের অবজেক্ট থাকে, ঠিক আছে, সেই ভার্বকে বলা হবে ট্রান্সাটিভ। এটার উচ্চারণ অ্যাকচুয়ালি ট্রান্সাটিভ, আমরা ট্রানজিটিভ বলি, হ্যাঁ ট্রানজিটিভও বলি। যাই হোক, ট্রান্সাটিভ ক্রিয়া কি? সকর্মক ক্রিয়া। আচ্ছা, এই দুই প্রকার আসলে প্রধান ভাগে ভাগ করা হয় অবজেক্ট থাকার উপরে নির্ভর করে। তাহলে ট্রান্সাটিভ ভার্ব যে ভার্বের অবজেক্ট থাকে, আর ইনট্রান্সাটিভ ভার্ব কি? ইন অর্থ না বা অ, তাহলে অকর্মক, অবজেক্ট থাকে না, অকর্মক যে ভার্বের অবজেক্ট থাকে না। আমরা একটু উদাহরণ দেখব। আই রিড আ বুক, এইখানে বুক রিড, এটাকে ডিকশনারিতে ভার্ব ট্রান্সিটিভ বলা হয় বাংলা একাডেমির ডিকশনারিতে, আর অক্সফোর্ড ডিকশনারিতে শুধু টি দ্বারা বোঝানো হয় যে কোন ধরনের ভার্ব। আর আমরা বোঝার সুবিধার্থে আমি যেভাবে বলি টিভি বলি, যাতে বুঝতে সুবিধা হয়, কারণ ট্রান্সিটিভ ভার্ব। ওকে, তো আপনি যেভাবে বুঝবেন বা সেভাবে পড়বেন, আমরা কিন্তু নিজেদের কাজে ভালো করে শেখার জন্য পড়ব। আচ্ছা, আই রিড আ বুক, এই আ বুকটা কী বলেন তো? অবজেক্ট। আ বুকটা অবজেক্ট, তাহলে এর অর্থ প্রকাশের জন্য একটু অবজেক্ট লিখেছে, তাহলে এই ভার্বের অবজেক্ট আছে। যেমন আই রিড আ বুক, আমি বই পড়ি। কি পড়ি? কি প্রশ্নের উত্তরে যেটি পাওয়া যায় সেটি অবজেক্ট। অবজেক্ট চেনার উপায় কি? অবজেক্ট আপনার অবজেক্টের ক্লাস দেখবেন, বা হোয়াট, হোম, এগুলো ব্যক্তি বা বস্তুবাচক শব্দ অবজেক্ট হবে। তো অবজেক্ট, যে ভার্বের পরে অবজেক্ট থাকবে সেই ভার্বটাকেই বলা হবে ট্রান্সাটিভ ভার্ব, ঠিক আছে। আচ্ছা, যে ভার্বের অবজেক্ট থাকে না বা থাকবে না তাকে আমরা বলবো ইনট্রান্সাটিভ ভার্ব। অথবা অ্যাকচুয়াল কথা হলো যে অর্থ প্রকাশ করার জন্য এদের অবজেক্ট লাগে, ঠিক আছে, আরেকজন ব্যক্তিকে লাগে বা বস্তুকে লাগে। যেমন আই রিড আ বুক, আমি বই পড়ি বা আমি একটি বই পড়ি। এখন আমি পড়ি বলে রাখলে পুরোপুরি অর্থ কি প্রকাশ পায় না। এই পড়া কাজটার জন্য আমার আ বুকটা লাগছে, আর এজন্যই এটি ট্রান্সাটিভ। কিন্তু ইনট্রান্সাটিভে কিন্তু তা লাগে না, অবজেক্ট লাগে না বা অবজেক্ট থাকে না। যেমন হি ওয়েন্ট দেয়ার, এ দেয়ার অবজেক্ট নয়, দেয়ারটি হলো অ্যাডভার্ব। অবজেক্ট হয় নাউন বা প্রোনাউন, প্রধানত নাউন বা প্রোনাউন হয় অবজেক্ট। কিন্তু এইটি কি? ডিকশনারিতে অক্সফোর্ডে আই দ্বারা বোঝানো হয় ইন্ট্রানজিটিভ ভার্ব, আমরা আইবি লিখব, আর বাংলা একাডেমিতে ভিআই, ভার্ব ইন্ট্রানজিটিভ। ওকে, আচ্ছা দেখেন, হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল, এই দেয়ারটা অ্যাডভার্ব। এখানে আমরা কোথায় দ্বারা প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, অতএব কী দ্বারা প্রশ্ন করলে বা কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে না, অতএব এটি অবজেক্ট নয়, এটিকে বলা হয় অ্যাডভার্ব। আচ্ছা, খেয়াল করে দেখুন, হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল। এই ক্ষেত্রে আমার কিন্তু অন্য কোনো ব্যক্তি বা বস্তু লাগছে না এই কাজটা শেষ করার জন্য। এই কাজটা হি ওয়েন্ট দেয়ার, সে নিজেই গিয়েছিল এবং তার মাধ্যমেই কাজটি সমাপ্ত হয়ে গিয়েছিল। এটিকে মূলত ইন্ট্রান্সিটিভ বলে। আমরা বোঝার সুবিধার্থে বলি কি, যার অবজেক্ট থাকে না সেটি ইন্ট্রান্সিটিভ ভার্ব। এটি মূলত অবজেক্টের উপর ভিত্তি করে কাজ সম্পাদনে অবজেক্ট লাগে কি লাগে না এর উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। আমি আরেকটি প্রকার লিখেছি লিঙ্কিং ভার্ব। এটি আমাদের ইংরেজির ভার্ব বুঝতে সহজ করে। এই জন্য দেখুন, লিঙ্কিং ভার্ব যদি আরেকটু বৈশিষ্ট্য বেশি গভীরে যাওয়া হয়, তাহলে এটি এই ইনট্রানজিটিভ ভার্বেরই একটি প্রকার ধরা যায়। কারণ লিঙ্কিং ভার্বেও অবজেক্ট থাকে না। তবে আমরা এইভাবে পড়ব, প্রিন্সিপাল ভার্বকে আমরা অবজেক্টের কারণে দুই ভাগে, আরেক ভাগে ভাগ করি, সেটা হলো লিঙ্কিং ভার্ব। তবে এটি ইনট্রানজিটিভ ভার্বের এক প্রকার বলা যায়, অনেক গ্রামারিয়ান বলেছেন বা সেভাবে ভাগ করা হয়। দেখুন, লিঙ্কিং ভার্ব কখন হবে। লিঙ্কিং ভার্বের একটি গঠন দিয়েছি আমি, সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, নাউন অথবা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। দেখুন, নাউন এবং অ্যাডজেক্টিভকে আমি লাল বৃত্ত বা বৃত্ত ঠিক না, আয়তক্ষেত্র আকারে লাল কালি দ্বারা আবদ্ধ করেছি। কেন? গ্রামারে কলিন্স অ্যান্ড কোভিল্ডের ইংলিশ যে গ্রামারটি আছে, এবং অনেক গ্রামারে কিন্তু এই কমপ্লিমেন্টকে, এই যে কমপ্লিমেন্টকে দুই ভাগে ভাগ করেছে প্রধানত। আসলেই এরা দুই প্রকার প্রধান, কিন্তু আরেকটি প্রকার আছে, সেটি হলো অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। অর্থাৎ
কমপ্লিমেন্ট কয় প্রকার? দুই প্রকার প্রধানত, কিন্তু অ্যাডভার্বও কমপ্লিমেন্ট হিসেবে বসে, তখন এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এর জন্য আর আমি লাল কালি দিয়ে রাখছি যাতে আপনারা বুঝতে পারেন। দেখবেন কমপ্লিমেন্ট প্রধানত দুই প্রকার, নাউন অথবা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আচ্ছা, এটা কমপ্লিমেন্ট আর লিঙ্কিং ভার্ব কীরকম হচ্ছে? আই অ্যাম আ টিচার বা আই অ্যাম ট্রু। আচ্ছা, ট্রু না দিয়ে, হ্যাঁ ট্রু দেওয়া যায়, থাক। আচ্ছা, ইন দ্য রুম, এটি হয়ে যাচ্ছে লিঙ্কিং ভার্ব। আ টিচার, এটি নাউন, ট্রু অ্যাডজেক্টিভ, আর ইন দ্য রুম এটি অ্যাডভার্বিয়াল। ঠিক আছে? অ্যাডভার্বিয়াল কেন? এটি হলো স্থান বোঝাচ্ছে, প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহৃত হচ্ছে অ্যাডভার্বের মতো। আর প্রধানত লিঙ্কিং ভার্বের পরে নাউন বা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বসে। এ টিচার, আ টিচার এটি নাউন কমপ্লিমেন্ট, ট্রু অ্যাডজেক্টিভ এটি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে? এখানে অনেস্ট হতে পারতো, হ্যাঁ পাংচুয়াল হতে পারতো, যে কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ড দিয়ে এই আয়ের বৈশিষ্ট্য বোঝানো হয়। এখন এটি অবজেক্ট নয়। অবজেক্ট নয় কেন? দেখুন, আ টিচার এবং আই একই ব্যক্তি, কিন্তু আই রিড আ বুক, আ বুক আর আই একই ব্যক্তি না। এটি হলো অবজেক্ট এবং কমপ্লিমেন্ট চেনার প্রধান একটি বৈশিষ্ট্য। কমপ্লিমেন্ট কাকে বলে? যারা বাক্যের অর্থ প্রকাশ করে, সম্পূর্ণ করে, পরিপূর্ণ করে। এই কমপ্লিমেন্টগুলো ব্যবহার করে আমরা বাক্যের অর্থ পরিপূর্ণ করছি। কমপ্লিমেন্টের উপরে আরেকটু ধারণা রাখবেন, তবে বুঝে নেন কমপ্লিমেন্ট প্রধানত দুই প্রকার, নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এদেরকে আবার সাবজেক্টিভ অবজেক্টিভ কমপ্লিমেন্টও ভাগ করা হয়। তো কমপ্লিমেন্টের কাজ কি? কমপ্লিমেন্ট বাক্যের অর্থ পরিপূর্ণ করে। আর অবজেক্টের সাথে আরেকটি তফাৎ হলো, যখন সাবজেক্টের আরেকটি পরিচয়, পদবি, পরিচয়, পেশা এগুলো বর্ণনা করা হবে, বা তার দোষ গুণ অবস্থা, অর্থাৎ এই সাবজেক্টও যা এটিও তাই, সেটি বর্ণনা করা হবে, তখন সেটি হবে কমপ্লিমেন্ট। আর যখন অন্য একটি ব্যক্তি বা বস্তু, তখন কিন্তু এটি হয়ে যাচ্ছে অবজেক্ট। ডিটেইলস আলোচনায় অবজেক্টও এক ধরনের কমপ্লিমেন্ট, কিন্তু কমপ্লিমেন্টের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এই যে বললাম নাউন আর অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এই কারণে আমরা এভাবেই শিখব। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, লিঙ্কিং ভার্ব কারা? তাহলে যারা সাবজেক্ট ও কমপ্লিমেন্টের ভেতরে সংযোগ স্থাপন করে তারা হলো লিঙ্কিং ভার্ব। এই যে এলবি দ্বারা আমি লিঙ্কিং ভার্ব বোঝাচ্ছি। আশা করি বোঝা গেছে, আপনারা এতটুকু পড়বেন, এতটুকু জানবেন। এখন এই লিঙ্কিং ভার্ব কারা? সমস্ত বি ভার্ব হলো লিঙ্কিং ভার্ব। অ্যামিজার, ওয়াজ, ওয়ার, এই পাঁচটি প্রধান। বি ভার্বের 8টি ফর্ম আছে আমরা জানি, বিইবি, বিইআইএনজি বিং, আর বিডাবলইএন বিন, পারফেক্ট ফর্ম আর কি, বিন। তো এই বি ভার্বগুলা যে প্রধান এমিজার, ওয়াজার, এই পাঁচটির পরে যাই থাক, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই তিনটা অংশ থাকতে পারে, তখন সেটি হয়ে যাবে কমপ্লিমেন্ট। নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। আশা করি বোঝা গেছে। এই বি ভার্বগুলিকে লিঙ্কিং ভার্ব বলা হয়। এছাড়া আরও লিঙ্কিং ভার্ব আছে যেগুলো আপনারা পড়বেন বা জানবেন, কমপ্লিমেন্টের ক্লাস দেখবেন। এই যে লিঙ্কিং ভার্ব, ফিল, লুক, তারপরে অ্যাপিয়ার, লিঙ্কিং ভার্বের উপরে আলাদা ক্লাস নেওয়া হবে, আপনারা এটি পড়বেন। আমরা আজকে যেহেতু ভার্বের একটি ধারণা দিচ্ছি, যাতে বোঝা যায় আমাদের পড়াশোনার অগ্রগতিতে আমরা পড়তে পারি, সেই কারণে আমরা ভার্বের উপরে একটি ধারণা দিচ্ছি, এই জন্য অত ডিটেলসে পার্সোনালি যাচ্ছি না। হ্যাঁ, তাহলে লিঙ্কিং ভার্ব সংযোগকারী ক্রিয়া কেন বলছি? সাবজেক্ট ও কমপ্লিমেন্টের ভিতর সম্পর্ক স্থাপন করে যে ভার্ব, তাদেরকে বলবো লিঙ্কিং ভার্ব, এবং এরা প্রধান ভার্ব। কীভাবে প্রধান ভার্ব দেখেন, এই যে বি ভার্ব, এটি অক্সিলারি ভার্ব, তাহলে এখানে এসে এটি প্রধান ক্রিয়া রূপে ব্যবহৃত হচ্ছে। তাহলে ট্রান্সিটিভ, ইন্ট্রানজিটিভ, লিঙ্কিং ভার্ব। ওকে, এটি মেন ভার্বের প্রকার। মেন ভার্বকে আরও অনেক প্রকারে ভাগ করা যায়, আমরা এতটুকু শিখব। আচ্ছা, আমি মুছে দিচ্ছি। এখন দেখুন অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বটা কারা? অক্সিলিয়ারি যেগুলা, এরা হলো মেন ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে। তো অক্সিলিয়ারিকে 3 ভাগে ভাগ করেছি, 2 ভাগে ভাগ করা হয় অনেক বইয়ে, তো 3 ভাগে ভাগ করেছি কি কারণে? সেটি হলো প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, মডাল অক্সিলিয়ারি ভার্ব এবং সেমি মডাল অক্সিলিয়ারি ভার্ব। হ্যাঁ, সেমি মডাল কি? এরা হলো অর্ধেক, সেমি অর্থ অর্ধেক মডাল ভার্বের মতো আচরণ করে। আমরা প্রধানত 3টি বলেছি, নিড, ইউজ টু, ডেয়ার, এই 3টি আসলে প্রধান সেমি মডাল, এই জন্য লিখেছি। আরও কিছু আছে, তবে এগুলো জানতে হবে। আর ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হলো প্রধান মডাল ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব বা মডাল
ভার্ব বলা হয়। হ্যাঁ, আবার কেউ কেউ এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড পর্যন্ত এদেরকে বলছে কোর মডাল। কোর মডাল, আর এরা সেমি মডাল। কোর মডাল মানে অ্যাকচুয়ালি মডাল এরা, ঠিক আছে। আচ্ছা, প্রাইমারি অক্সিলারি ভার্ব দেখেন। প্রাইমারি অক্সিলারি ভার্ব কি? এই প্রাইমারি অর্থ মুখ্য বা প্রধান সাহায্যকারী ক্রিয়া। এদের বৈশিষ্ট্য কি, এদের সাথে এদের তফাৎ কি? বেশ কিছু তফাৎ আছে, যেমন এদের যে টেন্সের পরিবর্তন করে ফেলা যায়। তারপরে এদের প্রধান যে বৈশিষ্ট্য, এরা প্রধান ক্রিয়ারূপে প্লাস সাহায্যকারী ক্রিয়ারূপে বসে। দেখুন, প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবার 3 ভাগে ভাগ করা আছে, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব। ডু ভার্ব কি? ডু, ডাজ, ডিড। আর হ্যাভ কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর বি ভার্ব অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার। এখন আমরা একটি উদাহরণ দেখলেই বুঝে যাব। আই ডু ইট, এখানে কি দেখুন, এই ডু কিন্তু মেন ভার্ব। এটা কি? মেন ভার্ব। এটা কি? মেন ভার্বের ট্রানজিটিভ ভার্ব। এটা ইট অবজেক্ট, ঠিক আছে। কিন্তু এই সেন্টেন্সটার দিকে তাকান, আই ডু নট ডু ইট। যদি বলি এটা মেন ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। মেন ভার্ব হলে এক প্রকার হবে, তাহলে এই ডু কি? এটি অক্সিলারি ভার্ব। এটি কোন ধরনের অক্সিলারি? প্রাইমারি অক্সিলারি। এই যে ডু, ডিড। আচ্ছা, ডিডের ক্ষেত্রেও এটাই হয় না? আই ডিড ইট, তাহলে এটি মেন ভার্ব। আই ডিড নট ডু ইট, তাহলে এটি অক্সিলারি ভার্ব। তাহলে ডু, ডাজ, ডিড তিনটাই প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স গঠনে সাহায্য করে। আশা করি বোঝা গেছে, আমি সব দেখাচ্ছি না। এবার হ্যাভ ভার্বে দেখেন। হ্যাভ সে একই রকম, আই হ্যাভ আ কাউ, আমার একটি গরু আছে বা গাভী আছে। এটা কি? মেন ভার্ব। কারণ এখানে আর কোনো ভার্ব আছে? নাই। মেন ভার্বের কোন রূপ? ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এবার যদি এই সেন্টেন্সটির দিকে তাকান, আই হ্যাভ ডান ইট, এটি মেন ভার্ব, V3, এমভির 3 নাম্বার রূপ। আর এই হ্যাভটা কি? এই হ্যাভটা অক্সিলারি ভার্ব। তাহলে কি হলো? প্রাইমারি অক্সিলারি ভার্ব মেন ভার্ব রূপেও বসে, অক্সিলারি ভার্ব রূপেও বসে। ক্লিয়ার? হ্যাঁ, আই হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরকম হ্যাজ, হ্যাড দুটি উদাহরণ আছে, ওরাও প্রেজেন্ট এবং পাস্ট পারফেক্ট টেন্স গঠনে সাহায্য করে, ঠিক আছে। আশা করি বোঝা যাচ্ছে। এখন বি ভার্বের গঠনটা দেখেন, আই অ্যাম আ টিচার। আমরা দেখেছি অ্যাম আ টিচার, এটি কি? এখানে মেন ভার্ব। যখন বি ভার্ব আর কোনো ভার্ব থাকবে না, বি ভার্বই বসবে, তখন সেটি হয়ে যাবে মেন ভার্ব। আই অ্যাম এ টিচার কোন টেন্স? আসলে এটি টেন্সের ক্লাস না, তারপরেও বলে দিচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যারা বুঝবেন না তাদের জন্য। কিন্তু যদি বলি আই অ্যাম রিডিং আ বুক, আই অ্যাম এটা কিন্তু রিডিং, যারা বানান বুঝতে অসুবিধা আছে তাদের জন্য বলে দিলাম। আচ্ছা, এখানে খেয়াল করুন, অ্যামটা কি? অক্সিলারি ভার্ব। আর রিডিংটা কি? মেন ভার্ব। এমবি দ্বারা মেন ভার্ব কন্টিনিউয়াস টেন্স গঠনে ব্যবহৃত হয়েছে। তাহলে এটি অক্সিলারি, এটি মেন। এটি অক্সিলারি ভার্ব, মেন ভার্বকে সাহায্য করছে, এটি মেন ভার্ব। তাহলে এইটি মেন ভার্বের কোন প্রকার? ওই যে 3 প্রকার বলেছিলাম, ট্রান্সাটিভ, ইনট্রান্সাটিভ, আর একটি লিঙ্কিং ভার্ব। তাহলে মেন ভার্বের এটি লিঙ্কিং ভার্ব, ওকে। আর এটি অক্সিলারি ভার্ব। এদেরকে কেন প্রাইমারি অক্সিলারি বলা হয়? এরা দেখেন, অক্সিলারি ভার্ব রূপে বসেছে, আবার মেন ভার্ব রূপে বসেছে। আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এই যে 3 প্রকার, ওই ওয়াজ, ওয়ার, এগুলোতে পাস্ট, ওয়াজ, ওয়ার পাস্ট ফর্ম। এবং দেখেন এটা নাম্বার দ্বারা চেঞ্জ হচ্ছে। যেমন এখানে আই অ্যাম দিছি অ্যাম, কিন্তু যদি বলতাম হি, তাহলে কি হতো? হি হলে হয়ে যেত ইজ, তাই না? তাহলে নাম্বার পার্সন চেঞ্জের সাথে এই অক্সিলারি ভার্ব চেঞ্জ করা লাগছে, কিন্তু মডাল অক্সিলারির কিন্তু চেঞ্জ করা লাগে না। সকল নাম্বার পার্সনের ক্ষেত্রে একই মডাল অক্সিলারি ব্যবহৃত হয়। আমরা চলে যাচ্ছি পরবর্তী সেকশানে। ক্লাস প্রায় শেষের দিকে, আমি দ্রুত করার চেষ্টা করছি। আমি কিন্তু ক্লাসটি লাইভ নিচ্ছি, বুঝছেন, এবং এটি এডিট করব না। এই জন্য একটু ত্রুটি হলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিউয়ার্স। লাইভ ক্লাস যেভাবে নেয় আমি লাইভ ক্লাসই নিচ্ছি। আরেকটি বিষয় হলো, ডিটেলস আলোচনা এখন করছি না। এখন আমি ফাইনাইট ভার্বের যে প্রকারভেদ সেটি সম্পর্কে আপনাদের বেসিক কনসেপ্ট থাকা দরকার। এরপরে আবার এর উপর বিস্তারিত ক্লাস হবে। তাহলে এখন দেখুন, মডাল অক্সিলারি ভার্ব। মডাল ভার্বের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। মডাল ভার্বটা কী আসলে? মডাল ভার্ব হলো বক্তার অর্থকে ভিন্নভাবে, একটু ভিন্ন মাত্রা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। কী রকমের? প্রধানত কি? অনুমতি, তারপরে সম্ভাবনা প্রকাশ করে। এই দুটি, আরেকটি আছে। তো এই দুটি হলো এদের। আরও অনেক কায়দায় প্রকাশ হয়, যেমন নিশ্চয়তা প্রকাশ করে, এরকমের। তবে এরা প্রধানত বক্তার বক্তব্যকে এরা ভিন্ন মাত্রায় প্রকাশ করে। আচ্ছা, আরেকটা কি বৈশিষ্ট্য এদের? সেটি হলো, দেখুন আপনি,
নাম্বার পার্সন আপনি যাই দিবেন, এটার যে অর্থ থাকবে যে একটি মডাল অক্সিলারি সমস্ত নাম্বার বা পার্সনের সাথে বসতে পারে। দেখুন আমি এগুলোই দিলাম, ঠিক আছে। দেখুন এখানে সিঙ্গুলার আছে, ফার্স্ট পার্সন আছে, সেকেন্ড পার্সন আছে, থার্ড পার্সন আছে, প্লুরাল আছে, কিন্তু ক্যান যে পারা অর্থ কোনো চেঞ্জ হয়েছে, ক্যানই বসবে। আচ্ছা যদি আমি কুড দিই তাহলে কি কোনো চেঞ্জ হবে? দেখুন ওই প্রত্যেকের পার্সনের সাথেই এটা নাম্বার এবং পার্সনের সাথে সমস্ত মডেলই ব্যবহৃত হবে, ঠিক আছে। আচ্ছা এবার যদি আমি মাস্ট দিই, অর্থ কিন্তু চেঞ্জ হচ্ছে, এই প্রত্যেকটি মডেল ভিন্ন ভিন্ন অর্থ দেয়, সেই অর্থে চেঞ্জ হচ্ছে। যেমন মাস্ট দিলে মাস্ট ডু ইট, আশা করি বোঝা যাচ্ছে না মডেল অক্সিলারির যে ব্যবহার। আচ্ছা আরেকটা জিনিস দেখেন, মডেলের পরে কি বসে? অ্যাক্টিভ ভয়েস, আসলে ভয়েস আছে আবার, এটি বুঝতে হবে। তো আমরা যত আলোচনা করি প্রধানত অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স নিয়ে আলোচনা করি, নেচার বা বৈশিষ্ট্য নিয়ে। আমাদের যে রাইটিং সেকশন আছে বিসিএস সহ বিভিন্ন পরীক্ষাতে, সেগুলো শিখতে হবে না? সেগুলো শেখার জন্য কিন্তু এসব স্ট্রাকচার জানা খুবই জরুরি, আর আপনার এমনি শেখার জন্যও জরুরি, কারেকশানের জন্যও জরুরি। বেসিক না জানা থাকলে কখনো ভালো করা যায় না পরীক্ষায়। আচ্ছা দেখুন, আই, ইউ, হি, দে, মাস্ট ডু ইট, এই মাস্ট বা মডাল ভার্বের পরে কি বসেছে? মডাল ভার্বের পরে V1, এটার একটি নাম আছে, এটাকে কি বলা হয়? ইনফিনিটিভ বসে। যদিও ইনফিনিটিভ নিয়ে আবার নন ফাইন ভার্ব, সেইটা না, এটা হলো ভার্বের নেচারের অনুসারে বলা হয়। কি ইনফিনিটিভ? এটা বেয়ার ইনফিনিটিভ, এটি নিয়ে আলোচনা করবো না পরে একদিন। সেটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের কোন ফর্ম? বেয়ার ইনফিনিটিভ হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ টু ছাড়া। এই বেয়ার ইনফিনিটিভ বলতে বোঝায়, আমরা জানি ইনফিনিটিভ গঠন হয় 2 + V1 দ্বারা, 2 + V1 দ্বারা, আর বেয়ার ইনফিনিটিভ বলতে বোঝায় এই 2 ছাড়া V1। তাহলে একটি ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটি আমরা বলতে পারি বেয়ার ইনফিনিটিভ। হ্যাঁ, আপনার যদি বুঝতে অসুবিধা, বেয়ার ইনফিনিটিভ ধারণা বাদ দেন। মডাল অক্সিলারি ভার্বের পরে, এটা মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে অ্যাক্টিভ সেন্টেন্সে, অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সে আমি অ্যাক্টিভ সেন্টেন্স বলি। তো এটি হলো মডাল অক্সিলারির একটি বিশেষ বৈশিষ্ট্য। আর কি? মডাল অক্সিলারি ভার্ব যে কোনো নাম সাবজেক্টের নাম্বার ও পার্সনে সেম মডাল অক্সিলারি ভার্ব বসে, এদের পরিবর্তন হয় না। যেমন আমরা আয়ের পরে অ্যাম, হিয়ের পরে ইজ দিই, এই জাতীয়। আচ্ছা এখন এই যে এখানে বলেছি যে মডাল ভার্ব বিশেষ অর্থ প্রদান করে বাক্যে, সেটা কীরকম দেখেন। আচ্ছা আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে কিন্তু বিশেষ কোনো অর্থ নাই। আমি পারি, আমার সামর্থ্য আছে, অটোমেটিক বোঝাচ্ছে আমি ভাত খাই, আমার অভ্যাস বোঝাচ্ছে, এখানে কোনো ঝামেলার কিছু নাই। কিন্তু যদি বলি আই ক্যান ইট রাইস, তাহলে কি বোঝাচ্ছে বলেন তো? বোঝাচ্ছে যে আমি ভাত খেতে পারি, আমার সামর্থ্য বোঝাচ্ছে, মডাল বোঝাচ্ছে, মোড আমার কাজের যে ধরনটা, আমি যে সামর্থ্য বোঝাচ্ছে। এইভাবে মডাল অক্সিলারি ভার্ব যখনই দিবেন তখনই ভার্বের একটি স্পেশাল বৈশিষ্ট্য প্রকাশ করবে, ঠিক আছে। যেমন আপনি যদি বলেন এই তুমি রাতে কি খাবে, সে হয়তো বলল যে ভাত খেতে পারি, তাহলে কি এসে গেল? আই মে ইট রাইস। তাহলে এই খাওয়াটার যে স্বাভাবিক বৈশিষ্ট্য থেকে কিন্তু একটা সম্ভাবনার অর্থ প্রকাশ করছে, তাই না? আচ্ছা যদি আপনি বলেন যে আমি আমি অবশ্যই ভাত খাবো, এই যে নিশ্চয়তা বোঝাচ্ছে কাজের, ঠিক আছে, আই মাস্ট ইট রাইস, তাহলে কি অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে না? আচ্ছা যদি আপনি বলেন যে আই ইট রাইস, আমি ভাত খাই, স্বাভাবিক, আপনার একটি স্বাভাবিক কথা, স্বাভাবিক অভ্যাস বা স্বাভাবিক নেচার, স্বাভাবিক সামর্থ্য। যখন স্পেসিফিক্যালি আপনি বলতেছেন যে না তোমার ভাত খাওয়া উচিত, তখনই কিন্তু চলে আসতেছে যে আই শুড ইট রাইস। যদি বলি যে আমার ভাত খাওয়া উচিত, এই যে শুড দিলাম, উচিত অর্থ আসলো না? তাহলে বিশেষ অর্থ প্রকাশ করছে মেন ভার্বের সাথে। এটি হলো মডেল ভার্বের স্পেশাল ব্যবহার। আপনার প্রত্যেকটি মডেলের, এই প্রত্যেকটি মডেলের ব্যবহার জানতে হবে ভালো করার জন্য। আর ভালো করা কি? কারেকশান, তারপরে অর্থ করা, ট্রান্সলেশন করা, সব ক্ষেত্রে আপনার লাগবে। শুড আর ওয়াট টু একই অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। এই ওয়াট টুর ক্ষেত্রে ব্যতিক্রম, এই টু বসে ফুল ইনফিনিটিভ নেয়, অর্থাৎ ওয়াট টু প্লাস V1। এই শুডের পরিবর্তে যদি আমি ওয়াট টু লিখতাম তাহলে ওয়াট টু প্লাস এই যে V1, এটি একটি ব্যতিক্রম গঠন, যে এরপরে আমাদের টুটা বসে। আর কোনো কোর মডেলগুলো, এগুলো কোর মডেল, এই কোর মডেলে ওয়াট টুটাকে আবার গ্রামারিয়ান কোর মডেলের বাইরে রাখছে যেহেতু টু বসে। তবে যাই হোক, এই উড পর্যন্ত এগুলো সবই কোর মডেল ভার্ব, অর্থাৎ মডেল ভার্বের যে বৈশিষ্ট্য, এদের পরে V1 বসে অ্যাক্টিভ সেন্টেন্সে, এটি বসবে এবং কোনো চেঞ্জ হয় না।
মডেল অক্সিলারি ভার্বের সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে। আমি মনে করি মানে আমি যেটা ভাবছি যে আপনারা বুঝতে পারছেন। আর এর উপরে মডেল ভার্বের আলাদা ক্লাস দেখবেন, তাহলে আরও ক্লিয়ার হবে। আচ্ছা, এখন আমি সেমি মডেলে চলে যাচ্ছি। সেমি মডেল এক একটি মডেল ভার্ব কিন্তু বিভিন্ন ধরনের অর্থে ব্যবহৃত হয়। মডেল ভার্বের দেখেন কীভাবে ব্যবহৃত। আচ্ছা, সেমি মডেল বলে আমি অক্সিলারি ভার্বের কিছু বৈশিষ্ট্য বলবো। আবার কত মিনিট? মডেল ভার্বের নিড, ইউজ টু, ডেয়ার, এদেরকে সেমি মডেল কেন বলা হয়? সেমি মডেল কেন বলেন তো? সেমি অর্থ অর্ধেক, সেমি অর্থ অর্ধেক, সেমি মডেল অর্থাৎ এই ভার্বগুলো অর্ধেক মডেল ভার্বের মতো কাজ করে। তাহলে দেখুন, আই নিড আ পেন, আমার একটি কলম দরকার। এইখানে কি নিডটা মেন ভার্ব, মেন ভার্ব এটি ট্রানজিটিভ ভার্ব, তাই না? মেন ভার্ব বলে ওই তিন প্রকারের একটা প্রকারে পড়বে। কিন্তু যদি বলি আই নিড নট গো দেয়ার, এখন দেখুন আমরা জানি মডেল অক্সিলারির পরে V1 বসে, এখানে কি V1 বসেছে? টু ছাড়া ইনফিনিটিভ, এই যে নিড আর এই যে নট, এই নিডটা এখানে অক্সিলারি ভার্ব। এটি কি অক্সিলারি ভার্ব? মডেল অক্সিলারি, এটি মডেল অক্সিলারি ভার্ব। এই যে নিড নট একসাথে এসে বোঝাচ্ছে যে আমার সেখানে যাওয়ার দরকার নেই, আর এটি মেন ভার্ব রূপে বসেছে গো। ঠিক আছে, এই নিড অর্থ প্রয়োজন হওয়া, আর নিড নট অর্থ প্রয়োজন হয় না, এরকম অর্থ হয়। ওকে, তাহলে এই নিড নটের যে বৈশিষ্ট্য সেটি মডেল অক্সিলারির মতো হয়ে গেল। এখন তাহলে কি দাঁড়ালো? সেমি মডেল কেন? এই যে এখানে মডেলের অর্ধেক বৈশিষ্ট্য পেয়েছে। আচ্ছা, আপনারা কি এটি দেখেছেন কখনো? এই নিড অক্সিলারি ভার্ব হিসেবে এই যে এরকমও বসে, কোশ্চেন তৈরি করার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, এখানে ডেয়ারও হতে পারে, ডেয়ার হি গো দেয়ার, এরকমও কিন্তু হতে পারে ডেয়ার। হ্যাঁ, আচ্ছা, তাহলে নিড, ডেয়ার, ইউজ, ডু এরকম ব্যবহৃত হয়, বিশেষ অর্থে এগুলা ব্যবহৃত হয়। এদের আবার ব্যবহার আছে, প্রত্যেকটা আলাদা জানতে হবে, এদের আবার প্রত্যেকটা আলাদা ব্যবহার জানতে হবে। যেমন ইউজ, ইউজ অর্থ ব্যবহার করা, তাহলে এটা কি মেন ভার্ব, এটা মেন ভার্ব। কিন্তু এটি যখন ইউজ টু হয়ে যাচ্ছে, ইউজ মেন ভার্ব, আই ইউজ ইট, আই ইউজড ইট এরকম হয়, কিন্তু ইউজ টুটাকে বলা হচ্ছে স্পেশালি সেমি মডেল। ইউজ টুটাকে বলা হচ্ছে কি সেমি মডেল, এবং বিশেষ অর্থ দিচ্ছে এখানে। কিন্তু ইউজ মানে ব্যবহার করা না, আই ইউজ টু এসে এই যে V1 এসেছে, ইউজ টুকে একত্রে বলা হচ্ছে সেমি মডেল। কেন? এদের পরে V1 বসতেছে, আর এরা অর্থ দিচ্ছে ভিন্ন। এখানে হলো অভ্যস্ততা বোঝাচ্ছে যে আমি সেখানে যেতাম। এই ডেয়ার, নিড, ইউজ টু এ সবই কিন্তু প্রশ্নবোধক হিসেবে ব্যবহৃত। ইউজ টুর উপর আমার ক্লাস আছে, ইউজ ডি টু গো দেয়ার, এভাবেও বাক্য হয়। এই যে প্রশ্নবোধক বানাতে পারে, তারপরে ইউজডের সাথে নট ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এগুলোর প্রত্যেকটি ব্যবহার জানতে হবে আপনার ভালো করে জানার জন্য এবং পরীক্ষায় কারেকশানের জন্য। আমি বেসিক স্বাভাবিক বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি। ডেয়ার অর্থ সাহস করা। হ্যাঁ, ডেয়ারের পরে কিন্তু ফুল ইনফিনিটিভ বসে না, কিন্তু একটি স্পেশাল ব্যবহারে বসে, তখন অর্থ হয়ে যায় চ্যালেঞ্জ করা। আই ডেয়ারড দেম টু পাস দ্য এক্সাম। এখানে খেয়াল করুন, এখানে এই ডেয়ার দ্বারা চ্যালেঞ্জ বোঝাচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা করে, তখনই টু প্লাস V1 হয়। কিন্তু দেখেন, যদি এটিকে আপনি অক্সিলারি ডেয়ার নট দেন, তাহলে আই ডেয়ার এই একসাথে দেওয়া যায়, আই ডেয়ার নট গো দেয়ার। এই যে এটা হয়ে গেল সেমি মডেল। ওকে, আবার ডেয়ারকে আমরা মেন ভার্ব রূপে বসাতে পারি, যেমন আই ডিড নট ডেয়ার। ঠিক আছে না, এরকমও বসানো যায়। তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝলাম ডেয়ার অর্থ সাহস করা, ইউজ টু অভ্যস্ততা, অতীতের অভ্যস্ততা, এগুলো প্রশ্নবোধক নাবোধক গঠনে সহায়তা করে। আর নিড প্রশ্নবোধক নাবোধক, নিড সরাসরি অক্সিলারি ভার্বের মতো ব্যবহৃত হয়। আর এদের সাথে নট ব্যবহার হয়, তখন তো সেমি মডেল পুরাই হচ্ছে। মডেলের যে বৈশিষ্ট্য, প্রত্যেকটির ব্যবহার, প্রত্যেকটির ক্লাস আরও ক্লাস হবে। এখন দেখেন আমার ক্লাস সর্বশেষ মুহূর্তে আর 1-2 মিনিটে শেষ হয়ে যাবে। আপনারা পরবর্তী ক্লাসগুলো দেখবেন, আর এই ক্লাসটি দেখবেন, নিজেদের ধারণা আগে ক্লিয়ার করবেন।
করবেন। মডেল অক্সিলারি ভার্বের প্রধান বৈশিষ্ট্য বলে দিয়েছি, সেমি মডেলের প্রধান বৈশিষ্ট্য বলে দিয়েছি, অর্ধেক মডেল আর বাকিটা এরা মেন ভার্বের মতো বসে, এমনি যে ভার্ব আছে। আর মূলত অক্সিলারি ভার্বের কাজ কি আমরা কি জানি? আমরা জানি মেন ভার্বকে সাহায্য করে, কিন্তু বিশেষ কিন্তু কিছু কথা আছে, যেমন না বোধক, প্রশ্নবোধক, প্রশ্ন প্লাস না, এই তিনটি বাক্য গঠনে হ্যাবোধকেও সাহায্য করে, কিন্তু এই বিশেষ তিনটি গঠনে না বোধক, প্রশ্নবোধক, প্রশ্ন প্লাস না, এই গঠনগুলো তৈরি করতে এই সমস্ত মডেল ভার্ব ব্যবহৃত হয়। একটি উদাহরণে জাস্ট দেখাচ্ছি, দেখেন, ক্যান হি ডু ইট, প্রশ্নবোধক, আই কান্ট ডু ইট, তাই না? সরি, এটি হবে না বোধক। আর যদি প্রশ্ন না হয় তাহলে ক্যান্ট হি ডু ইট বা কান্ট হি ডু ইট। দেখছেন, এই তিনটি মডেল ভার্ব বা অক্সিলারি ভার্ব ছাড়া সম্ভব না, ঠিক আছে? আরও বিশেষ বৈশিষ্ট্য আছে যে ডু, ডাজ, ডিড, এরকমের আরও গ্রামারের অনেক অ্যাডভান্স লেভেলের কথা আছে, আরও ক্লিয়ার হয়ে যাবে ধারণা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে এই ভার্বের যে প্রকারভেদ পড়ালাম এটি খুব ভালো করে পড়বেন, যারা প্রথম দেখছেন, যে লেভেলেরই হন আপনি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অ্যাডমিশন, জব, ভার্সিটি বা বিসিএস সহ যে কোনো জব, এর পরবর্তী ক্লাসগুলো যখন এটি জানার পরে ভার্ব নিয়ে বা সেন্টেন্স নিয়ে পড়বেন, আপনার ধারণা অনেক ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ভালো লেগেছে, কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি, আর বেশি লম্বা করছি না। টেকনিক্যাল কারণে আমি ইচ্ছা করলেও পারবো না, কারণ আমি এই ভিডিওটি এডিটিং ছাড়া দেওয়া হয় লাইভ ভিডিও, এবং আমি মোবাইল দিয়ে ভিডিও করার কারণে একটু ত্রুটি থাকতে পারে। আপনারা কমেন্ট করবেন, আমি আরও আপডেট করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।